আজকের আমাদের আলোচনার বিষয় লেখক কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের যে দুটো গল্প কাহিনী রয়েছে সেই দুটো গল্প কাহিনী নিয়ে সংক্ষেপে আলোচনা। আর ওই গল্প কাহিনীর একটি গল্পের সাথে আর একটা গল্পের যে যোগ, সেই যোগসূত্রটা ঠিক কোথায়, কিভাবে দুটো গল্পের সঙ্গে বিষয়গত দিক থেকে, অর্থগত দিক থেকে, ব্যঞ্জনাময় দিক থেকে কিভাবে একাত্ম হয়ে রয়েছে, সেটা নিয়ে আজকের আলোচনা হবে। গত আলোচনায় আমি আলোচনা করে দিয়েছি, গত আলোচনায় আমি ব্যাখ্যা করে দিয়েছি যে অলৌকিক কথাটির অর্থ কী এবং অলৌকিক বলতে আসলে এই পৃথিবীতে, এই পার্থিব জগতে কি ঘটতে পারে বা কি ঘটে থাকে, মানে যা সম্পর্কে আমরা কোনো ধারণা দিতেই পারি না, যে ঘটনার সম্পর্কে যার পেছনে কি কারণ আছে তার যুক্তি আমরা উদ্ঘাটন করতে পারি না, তখন সেটাকেই আমরা অলৌকিক বলে চালিয়ে দিই। আমরা বলি যে ওই ঘটনাটার পেছনে যে কারণটা আছে সেই কারণটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এমনকি আমরা বুঝতে পারছি না আসলে ওই কারণটা কি। ওর মধ্যে হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে বা কোনো ভৌতিক ক্ষমতা আছে বা এমন কোনো শক্তি আছে, এমন কোনো ক্ষমতা আছে যা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আজকের আমরা যেটা ধরা ছোঁয়ার বাইরে বলছি, আগামীতে ওটাই হয়ে যাবে আমাদের কাছে আবিষ্কৃত কারণ। আর একবার আবিষ্কার করা সম্ভব হলে তখন আমরা আর ওটাকে অলৌকিক বলে বলবো না। যাই হোক, অলৌকিক মানে যা লৌকিক নয় তাই অলৌকিক, আর লৌকিক বলতে যা আমাদের দ্বারা ঘটে, আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইহ জগতে যা কিছু ঘটছে তার পেছনে কোনো না কোনো কারণ আছে, আর সেই কারণ উদ্ঘাটন আমরা করতে পারি, তাই তাকে আমরা লৌকিক বলি। আর যখনই উদ্ঘাটন করতে পারি না, তাকে আমরা অলৌকিক বলে চালিয়ে দিই। যেটা আমরা উদ্ঘাটন করতে পারি তাকে বলি আমরা পার্থিব ঘটনা, আর যা উদ্ঘাটন করতে পারি না সেটা আমাদের কাছে অপার্থিব ঘটনা বলে মনে হয়। যাই হোক, এই অলৌকিক গল্পে প্রথমে যে গল্পটা রয়েছে বা গল্প কাহিনীটা রয়েছে, সেই গল্প কাহিনীটার মধ্যে আমরা দেখব যে আপাতভাবে আমাদের এই ঘটনাটার পেছনে একটা অলৌকিক বা অবিশ্বাস্য একটা কাণ্ড রয়েছে, এবং সেই অলৌকিক বা অবিশ্বাস্য যে কাণ্ডটা, সেই কাণ্ডটা যা লেখকের একটা সময় বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি, পরবর্তীতে আরেকটা সমান্তরালে ঘটে যাওয়া আরেকটা গল্পের পরিপ্রেক্ষিতে তার মনে হয়েছে যে এই গল্পটা যদি হতে পারে, এই ঘটনাটা যদি ঘটতে পারে, তাহলে ওই ঘটনাটাও ঘটতে পারে। এটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে ওটাও বিশ্বাসযোগ্য। এইবারে ঘটনাটা কি? অলৌকিক গল্পের প্রথম যে গল্প কাহিনী আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে গুরু নানক, তার শিষ্য মর্দানা, আরও কিছু শিষ্য আছে, আর অন্য এক দরবেশ, অন্য ধর্মাবলম্বী, মুসলিম ইসলাম ধর্মাবলম্বী, তিনি হচ্ছেন বলি গান্ধারী। তাহলে বলি গান্ধারী, মর্দানা, গুরু নানক, প্রধানত এই তিনজনের গল্প। আর এই তিনজনের গল্পকে কেন্দ্র করে একটা অলৌকিকতার বাতাবরণ তৈরি হয়েছে, অলৌকিকতার একটা যে পরিবেশ বা আবহ সৃষ্টি হয়েছে। গুরু নানক যে সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়টাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখা যাবে সেই সময়টা হলো ধর্মীয় গোঁড়ামির যুগ, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় গোঁড়ামির যুগ, এবং মানুষ অনেক বেশি ধর্মভীরু, এবং ধর্মের ডাকে, ধর্মের মাধ্যমে যদি মানুষকে ডাক দেওয়া যায়, তাহলে মানুষ কিন্তু দলে দলে ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারে। আবার ধর্মের মধ্য দিয়ে মানুষকে কিন্তু খেপিয়ে তোলা যায়, ধর্মের মধ্য দিয়ে মানুষকে প্ররোচিত করে দেওয়া যায় একে অপরের বিরুদ্ধে, যার গল্প আমরা ভারতবর্ষে দেখছিলাম। যে ধর্ম সম্প্রদায়ের প্রধান, যাদের কাজ হলো মানুষকে পথ দেখানো, বিভ্রান্ত মানুষ, অসহায় মানুষ, সেই মানুষ একটা
অসহায় অবস্থায় পড়ে বিপদে পড়ে বিরাট একটা সমস্যায় পড়ে এসেছে, তাদেরকে রাস্তা দেখানোর পরিবর্তে তাদেরকে আরও প্ররোচিত করছে, উস্কে দিচ্ছে। জয় মা কালী, আর ওদিকে আল্লাহু আকবর। একটা রক্তক্ষয়ী সংগ্রাম, সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে। অথচ গ্রামের মানুষগুলো কত সুন্দর, সুখে দুঃখে বিপদে আপদে শান্তিতে বসবাস করত, পাশে থাকতো। হঠাৎ করে একটা ঘটনাই, যেটা কোনো কারণই নয়, সেটাকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, হাতে অস্ত্র তুলে নিয়েছে। তো গুরু নানক যে সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময় গুরু নানক হয়ে উঠতে পেরেছিলেন হয়তো ওই পরিবেশ, পরিস্থিতি, সমাজ, সময় এবং ওই সময়ের পুরো ঘটনাটাই দায়ী নয়, কারণ। কিন্তু গুরু নানক যদি আজকের জন্মগ্রহণ করতেন, তাহলে হয়তো এরকম একজন ধার্মিক, এরকম একজন পথপ্রদর্শক, এরকম একজন এত অনুগামীর আদর্শ হয়ে উঠতে পারতেন না। হয়তো তিনি হয়ে উঠতেন কি বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কোনো আবিষ্কারক, উদ্ঘাটনকারী, এমনকি দেশের বলিষ্ঠ একজন নেতৃত্বস্থানীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার, আমাদেরই প্রতিনিধি হতেই পারতেন। অস্বাভাবিক কিছু নয়। শ্রী চৈতন্যদেব হয়ে উঠেছেন, মানে নিমাই শ্রী চৈতন্যদেব হয়ে উঠেছেন, সেটাও কিন্তু সমাজ, যুগ, পরিবেশ দায়ী বা পরিবেশ কারণ। হয়তো এই সময় যদি তিনি জন্মগ্রহণ করতেন, তাহলে তার জীবনটা হয়তো অন্যভাবে তৈরি হতো। তিনি পথপ্রদর্শক হতেন, কিন্তু অন্যভাবে হয়তো। যাই হোক, গুরু নানক তার শিষ্যদের নিয়ে এগিয়ে চলেছেন। মর্দানা তার প্রধান শিষ্য, এবং যে রাস্তা দিয়ে চলেছেন সেটা হচ্ছে হাসান আবদালের জঙ্গল হচ্ছে মানে গাছপালা থাকবে, সবুজ থাকবে, পাহাড়ি অঞ্চল, আবার জলের ঝর্ণা, নদী টদী থাকবে। কিন্তু যে সময়ের কথা বলা হয়েছে, সেই সময়ে এত গরম, প্রচণ্ড রোদ, গরম, যে গাছপালা সব শুকিয়ে গেছে। কোথাও সরসতা বলে কিচ্ছু নেই, সরসতা নেই, শুষ্ক, রুক্ষ, বালিগুলো একবার তেতে মানে পুড়ে গেছে, পা ফেলা যাচ্ছে না, এরকম অবস্থা। তাই এই অবস্থায় চলতে চলতে দেখা যাচ্ছে যে সবারই কম বেশি বোধ হয় ক্লান্তি, সবাই পিপাসার্থ। কিন্তু তার থেকে যেটা বড় ব্যাপার, যে হঠাৎ করে মর্দানার ক্লান্তির কারণে পিপাসাটা ভীষণভাবে পায়। এমন অবস্থা হয় যে মর্দানার চলার ক্ষমতা নেই। তো গুরু নানক তার উপরে বিরক্ত হচ্ছে, কারণ তুমি একজন ধর্মের পথপ্রদর্শক, তা তুমি যদি ধৈর্যশীল না হও, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি সহনশীল না হও, তাহলে তুমি অন্যকে পথ দেখাবে কী করে। তাকে অনেকখানি বোঝাচ্ছে যে এটা ভগবানের অভিপ্রায়। গুরু নানক বোঝাচ্ছে ভগবান কিন্তু তোমার পরীক্ষা নিচ্ছেন, এটা ভগবানের কিন্তু মনে নিচ্ছে, তুমি ভাববে। কিন্তু কে শোনে কার কথা? এটা তো ঠিকই যে মানুষ যখন পিপাসায় ছটফট করছে, তার প্রাণ বেরিয়ে যাওয়ার সম্মুখীন, তখন কি সে আর কথা শুনবে? কথা শোনার মতো তার উপায় নেই, অবস্থাও নেই। যাই হোক, শেষ পর্যন্ত গুরু নানক ধ্যানে বসলেন, যে বিরক্ত হচ্ছেন, মর্দানার একার জন্য পুরো দলটাকে নিয়ে ঝক্কি পোহাতে হবে, সমস্যায় পড়তে হবে, দলটাকে নিয়ে এগোনো যাবে না। এই অবস্থায় গুরু নানক ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি দেখলেন যে এই অঞ্চলে ওই পাহাড়ের চূড়াতে বলি গান্ধারী নামে এক দরবেশ ওই কুটির বেঁধে থাকে, এবং তার কুয়োতে জল পেতে পারে না, জল পাওয়া যাবে, ওই কুয়োতে জল আছে। এখন এর আগেও আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝেছ। এখন আমার প্রশ্ন, উত্তর একজন দেবে, অন্যরা শুনবেও, যে গুরু নানক ধ্যানে বসে কিভাবে জানতে পারলেন যে এত উঁচুতে পাহাড়ের চূড়ায় বলি গান্ধারী আছে, বা বলি গান্ধারী থাকলেও তার কুটিরের সামনে, তার ওই আশ্রমের ওখানে কুয়োতে জল আছে? ধ্যানে বসে একটা মানুষ কী করে জানবে? গুরু নানক তো রক্তে মাংসে করা মানুষ,
তা ধ্যানে বসে জানা কি করে সম্ভব বলো? কে পারবে? আরে বাঙালি মাথাটা খাটা রে, হ্যাঁ বাঙালি হয়ে জন্মেছিস, একটু মাথা না খাটালে কি করে হবে বলো? আমি কি ওর সাথে দেখা হয়েছিল বা চেনাশোনা? কারণ ও তো ঋষিকে নানককে চিনে। তাতে তাতে কি হয়েছে? তাই জন্য জানতো। তা ধ্যানে বসার দরকার কি ছিল? জানতোই যদি। দিখাওয়া হ্যাঁ দিখাওয়া দেখাচ্ছে সবাইকে যে আমি ধ্যানে বসলাম। না না না, একজন একজন বলবি, দুজন বললে একসঙ্গে শোনা যাচ্ছে না। ধ্যানে বসলে কি করে সম্ভব? তো ধ্যানে বসলেন কেন? গুরু নানক দেখাবেই কেন? গুরু নানক তো এরকম ভেগ ধরবেন না, ধরেনও না। তিনি তো নীতিবাদী, তিনি তো আদর্শকে, সত্যকে, ন্যায়কে বিশ্বাস করেন। তিনি তার শিষ্যদেরকে দেখানোর জন্য, এই যে দেখো আমি ধ্যানে বসলাম, এই তোমাদের জন্য এই রকমভাবে ধ্যান থেকে বের করে নিয়ে এলাম, না না না, সত্যি তিনি ধ্যানে বসেছিলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, ধ্যানে বসে কি করে একটা মানুষ ধ্যানে বসে এই রকমভাবে জলের উৎস আবিষ্কার করে ফেলবে, খুঁজে পাবে? মিস্টার গেমিং বলো। স্যার সাইকিক পাওয়ার ইউজ করছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কি পাওয়ার? সাইকিক পাওয়ার। হ্যাঁ এইটা হইতে পারে, এইটা হইতে পারে অ্যাবাকাডাবরা থেকে নিছে। ওটা কাডাবরা ছিল। অ্যাবাকাডাবরা একটা ছিল ফার্স্ট স্টেজ। ওই তো হইলো সব এক। স্যার যারা ধ্যান করে তাদের মধ্যে একটা আলাদা পাওয়ার থাকে। আচ্ছা, এটা তো আমরা অনেক আগে থেকেই দেখে এসেছি, কারণ আমাদের আগে যারা মুনি ঋষিরা ছিল, হ্যাঁ স্যার পাওয়ারটা পায় কোথা থেকে স্যার? জঙ্গলে। দাঁড়া, একজনকে শেষ করতে দাও। এই পাওয়ারটা বলো। অটোমেটিক তাদের মধ্যে চলে আসে, কিন্তু কিভাবে আসে সেটা এখনো কেউ উপলব্ধি করতে পারেনি। তার মধ্যে একটা আলাদা আমরা ধারণা করতে পারবো এই পাওয়ার পেলে। ব্রেনের 90% ইউজ করলেই তো হয়ে গেল। আরে আমি ব্রেনের 90% ইউজ করতে লাগবে, তাহলেই তো পাওয়ারটা চলে আসবে। আমাকে কিছু বলতে দে। এতজন বললে একসঙ্গে শুনতে পাচ্ছি না, একজন একজন বলুক। আমি বলি। আমার মা সবসময় আমাকে বলে, যখন আমরা কোনো কিছুর মধ্যে বেশিরভাগ ধ্যানটা কেন্দ্রিত করব, তখন আমাদের অটোমেটিক একটা আলাদা পাওয়ার আসবে, আমরা সেটার মধ্যেই ডুবে যাব। আমাদের চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা অনেকদিন সেরকম ভাবে ধ্যান করলে অটোমেটিক ফিল করতে পারবো। এটা আগেকার দিনে এটা হতো, নাহলে তো কোনো কিছু সম্ভব ছিল না না। তাই গুরু নানকের যে কথাটা বলছে সেটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ উনি একজন মহাপুরুষ ছিলেন, আর ওনার যে ধ্যানের শক্তিটা, উনি অনেক আগে থেকে সেই ধ্যানের শক্তিটাকে বাড়িয়েছেন। উনি অটোমেটিক সেটা হয়তো বুঝতে পেরেছেন যে এখানে হরিকান্ধারী বলে কেউ আছে, বা যেহেতু উনি অনেক আগে থেকে সেই জায়গায় যাতায়াত করছে, ওনার তো এটা মাথায় থাকারই কথা যে হ্যাঁ এখানে একজন বলিকান্ধারী বলে আছে, আমরা নাম শুনেছি। কারণ আমরা যখন কোনো একটা জায়গায় যাই, আমরা তো সবসময় সব জায়গায় চিনি না, খালি নাম শুনে আমরা বলতে পারি যে হ্যাঁ এখানে এই লোকটা থাকে। আর যদি আমরা নাই জানি যে লোকটা থাকে, খালি এমনি জানি যে হ্যাঁ থাকতেই পারে, কিন্তু কুয়োয় জল আছে নাকি না, যেহেতু ওখানে একজনের বসবাস আছে, তো অটোমেটিক সেখানে একটা জলের ব্যবস্থাও থাকবে। এটা তো একটা কমন ধারণা না? একদম। তাদের ধ্যানে বসতে হবে কেন? এক মিনিট দাঁড়া, বসে কি তুই কি ফিলোসফিতে একটু ছেড়ে দিলি না? ফার্স্টের জায়গাটা একটা জিনিসে ফোকাস, অলৌকিক বিষয় ছিল ফিলোসফি। ব্যাটার মুখে সেলোটেপ মেরে দিয়েছি, চুপ কর। কথাটা ওখানে আসেটা কোথা থেকে আমি তো এখনো বুঝতেই পারলাম না। এই অলৌকিক ইয়েটা আসে কোথা থেকে? স্যার যারা মেন্টালিস্ট হয় তারা সেটা মুখ দেখে বলে দিতে পারে যে এরকম এরকম ব্যাপার তোমার মধ্যে, কিন্তু স্যার এই মেডিটেশনের এই পাওয়ারটা আসে কোথা থেকে স্যার? যে পুরো দুনিয়া ঘুরে নিতাম আমি ধ্যানে বসে। হ্যাঁ, কোথা থেকে? ইন্টারনেটেও দেখেছি। হ্যাঁ, এটা বলছি আমি কিছুটা, আমি তো পুরোটা বলতে পারবো না, কিছুটা বলছি, বাকিটা তোমরা সেখান থেকে বের করো। যে তুমি তোমার সামনে যে জগৎটা,
তুমি যে বয়সে তোমার আশেপাশে যে হাতছানি, তোমার মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক। তোমার মানে সবারই। বয়সটা একটা ফ্যাক্টর, আর তার সাথে সময়টাও। এই যে সময়, এই সময় দাঁড়িয়ে আমরা হাতের কাছে সবই পাচ্ছি। ভালো দামি মোবাইল, দারুণ ড্রেস, খাওয়ার দাওয়ার, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, হ্যাঁ, ডিস্কো পার্টি, শপিং মল, এটা ওটা। মন তো একবারে ডান্স করবে। হ্যাঁ, যাকে বলে মন কিন্তু ডাইভার্ট হতে বাধ্য, চঞ্চল। মুখে সেলোটেপ মার, নাহলে আমি কিন্তু লেফট করেই দেবো বলে দিলাম। তাহলে এটা বাধ্য। আজকের সব বাবা মা বলছে আমার ছেলেটাকে নিয়ে কি করব, আমার মেয়েটাকে নিয়ে কি করব, বড্ড চঞ্চল, বড্ড এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, পড়াশোনা কি করে পড়বে। আমি বসিয়ে দিই, লাফাতে লাফাতে ও চলে যায়। আমি এখানে বসিয়ে দিলাম, লাফাতে লাফাতে গেল না, ঘরেই বসে আছে, কিন্তু জানলা দিয়ে পাখি হয়ে উড়ে গেল। কি করব? ধ্যান করাও, যোগ ব্যায়াম করাও, মেডিটেশন করাও। তো করালে কি হবে? প্রথম দিন বসালে কিচ্ছু হবে না, তারপরে দিনেও তেমন কিচ্ছু হবে না, কিন্তু তারপরে 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 করতে করতে 1%, 2% আস্তে আস্তে কাজ করা শুরু হয়েছে। কনসেন্ট্রেশন, একাগ্রতা, সমস্ত দিক থেকে ডাইভার্ট হয়ে থাকা মনটাকে নিয়ে এসে এক জায়গায় নিবিষ্ট করা, এবং তখনই কিন্তু মনের দরজাটা অনেকটা খুলে যায়। কনসেন্ট্রেশন এমন একটা জিনিস, তখন পাওয়ার আর অটোমেটিক কিন্তু তোমার ভাবনার শক্তি কিন্তু বাড়তে থাকবে, চিন্তা করার ক্ষমতা বাড়তে থাকবে, কারণ ততক্ষণে তোমার ডাইভার্ট করছিল। হ্যাঁ, ওর বাড়িতে ও আমাকে ফোন কিনে দিয়েছে 20,000 টাকায়, ও তো 30,000 টাকা দারুণ ফোন নিয়েছে, আর 10,000 টাকায় ফোন কিনলে কী অসুবিধা হতো? হ্যাঁ, 10,000 টাকা বাড়ালে কী ক্ষতি হতো? এমন ওর ফোনটা কত ভালো কাজ করছে, কি সুন্দর ছুটছে, অনলাইনে পড়াচ্ছি, মানে কোনো আটকাচ্ছে না, দারুণ ফোন। 10,000 টাকা কী ক্ষতি হতো? কি হতো না, কি ক্ষতি? আমি তো পড়াশোনাই করছি। মনের কথা বলে দিচ্ছ। হ্যাঁ, মনের কথাই বলে দিচ্ছি। কী ক্ষতি হতো বলো? পড়াশোনা তো করছি আমি দিন রাত পড়াশোনার জন্য আমি মোবাইলটা চেয়েছি। আমি কি মোবাইল নিয়ে কি নাচানাচি করবো নাকি? কিন্তু ও জানে যে ওই 30,000 টাকার মোবাইলটা পেলে ও কিন্তু অনলাইনের ক্লাসটা যতটা না ভালো করবে, তার থেকে ওই যে সমস্ত মেন লাইন থেকে কড লাইনে চলে যাবে না, ওই কড লাইনের ওই সমস্ত ভিডিওগুলো বেটার দেখতে পাবে, কোথাও আটকাবে না। হ্যালো স্যার। হ্যাঁ, মনের কথা, মনের কথা। তাহলে সাউন্ড মিউট কর। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি জাস্ট একটা কথার কথা বললাম, কিন্তু সত্যি কথা বলতে কি, এই জায়গায় দাঁড়িয়ে, এই 2020-তে দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে আমরা অনেক বেশি ভোগবাদী হয়ে উঠেছি। ভোগ বিলাসিতাতে আমরা অনেক বেশি। সেই সময় নেই, সেই জঙ্গল নেই, সেই পরিবেশ নেই, সেই মুনি ঋষি নেই, সেই মানুষ নাই। মানুষটা টোটালটা যেন বদলে গেছে। সেই মানুষের মধ্যে এখন হচ্ছে ছুটে চলেছে যে ভালো থাকবো, ভালো খাবো, ভালো আমি 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 আমাকে নিয়ে, এই আত্মকেন্দ্রিকতা। আর এই আত্মকেন্দ্রিকতা মানুষকে একবার ডাইভার্ট করে শেষ করে দিচ্ছে, চঞ্চল করে দিচ্ছে, মানুষের মন এক জায়গায় নিবিষ্ট করতে পারছেই না। তুমি যদি নিজেরাই দেখবে, ধরো পরীক্ষার হলে বসে আছো, পরীক্ষা দিচ্ছ, তখন কি হয়, একটা উত্তর তোমার মাথায় আসার কথা, মাথায় আসছে কিন্তু আস্তে আস্তেও মনে হচ্ছে কোথাও আটকে যাচ্ছে। তখন তুমি কী করলে, একবার চোখটাকে বন্ধ করে কনসেন্ট্রেট করলে, তুমি ধীরে ধীরে চলে গেলে বইয়ের পাতায়। আমরা কিন্তু অনেক সময় করি, বইয়ের পাতা, নোট খাতার পাতাতে ভেসে উঠলো, এই লাইন এই জায়গায় ছিল, চলে এসছে। এটাই তো কনসেন্ট্রেশন, এটাই তো একাগ্রতা। তুমি এতক্ষণ ডাইভার্ট হচ্ছিলে, এখন কি করলে, পুরো চোখ বন্ধ করে ধ্যানস্থ হলে, ওখান থেকে টেনে বের করে নিয়ে এলে উত্তরটাকে। কী করে পারলে? আসলে এই যারা, এই যে মুনি ঋষি, এই যে তপস্যা করে, তপস্বী, বা এই যে সমস্ত মহামানব, এরা তো এমনি এমনি এই জায়গাতে পৌঁছায়নি। এরা কিন্তু দিনের পর দিন তাকে তৈরি করেছে। কিন্তু আমরা তার থেকে বেশি তৈরি করছি বাবা, মোবাইলে কি করে ঘাটাঘাটি করব, তাড়াতাড়ি ক্লাসটা শেষ হবে কি হবে না, চলে যাব আমরা অন্যদিকে। আর
মোবাইলে ক্লাস চলছে কিন্তু ক্লাস চলছে, ক্লাসের সাইডে সরিয়ে দিয়ে আমরা ঢুকে পড়ছি অন্য লাইনে। এবারে মা বাবা যখনই আসছে তখনই আবার পেজটাকে খুলে দিয়ে বলছি এই দেখো দেখো স্যার ক্লাস করাচ্ছে কী সুন্দর। কিন্তু আমরা আসলে মা বাবা যখন চলে গেল তখন কিন্তু বকবক করতে স্যার বকবক করুক, আমরা কিন্তু তখন অন্য লাইনে চলে যাচ্ছি। ব্যাপারটা তো তাই। তো গুরু নানক চোখ বন্ধ করলেন, ধ্যানস্থ হলেন। তিনি তার শিষ্যদেরকে দেখাচ্ছেন না, ভেগ দেখাচ্ছেন না, ভেগ এটা কৃত্রিমতা নয়, নকল ব্যাপার নয়। তিনি সত্যি সত্যি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে তিনি কী করলেন, তার মানে কি ধ্যানস্থ হওয়া মানে কি পুরোপুরি কনসেন্ট্রেট করলেন। আর এই কনসেন্ট্রেশন থেকে তার মনে হলো হয়তো তিনি কোনো দিন আগে শুনেছিলেন যে বলি গান্ধারী নামে একজন দরবেশ এদিকে চলে এসছে, এদিকে করে আছে, এই কোথাও না কোথাও চূড়ায় পাহাড়ে চূড়ায় টোড়ায় আশ্রম করে আছে। তার মানে একটা মানুষ যদি আশ্রম করে থাকে জল ছাড়া তো সে বাঁচতে পারবে না, তার মানে ওর কুয়াতে জল আছে, এটা তো স্বাভাবিক, সে তো বাচ্চারাও বলতে পারে। কিংবা উনি কোথাও পড়েছিলেন, কোথাও শুনেছিলেন, কোথাও নিজে কোথাও দেখেছিলেন, ইত্যাদি ইত্যাদি কোনো না কোনোভাবে, কিন্তু অনেক দিন আগে, তাই তার মাথা থেকে এই মুহূর্তে হয়তো সরে গিয়েছিল। এখন যেই কনসেন্ট্রেট করলো, মানে চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন, সেই আস্তে আস্তে তিনি দেখতে পেলেন যে না এইভাবে এই ব্যাপার। যাও তুমি ওই বলি গান্ধারীর কুয়াতে যাও, ওখান থেকে জল খেতে পাবে। চোখ খুলে দেখলো মর্দানা তো জল ছাড়া মাছের মতো ছটফট করছে, মরে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, মরে যাওয়ার মতো অবস্থা হলে কী করবে, জল যখন তোমাকে খেতেই হবে, আর আমি যখন জল খুঁজে পেয়েছি ধ্যান ও মগ্ন হয়ে, তাহলে তুমি ওখানে যাও, আর তো কোথাও জল নেই। গেল একবার। গুরু নানকের শিষ্য এটা জানার পরে মর্দানা তাকে অপমান করে তাড়িয়ে দিল। কারণ গুরু নানকের প্রতি তার ক্ষোভ আছে, রাগ আছে, অসন্তোষ আছে, অসহিষ্ণু হয়ে উঠেছিল। গুরু নানকের যখন প্রচার, খ্যাতি, যশ, তখন সহ্য করতে পারছিল না বলি গান্ধারী। হতে পারে অন্য ধর্মের ও অন্য ধর্মের প্রচারক, তাও মানুষ সাধারণত অন্য মানুষের উন্নতি, প্রশংসা চোখের সামনে নিতে পারে না, খুব কম সংখ্যক নিতে পারে। নিজের লোক হলে তাও নিতে পারে, কিন্তু অন্যের লোক হলে তো নিতেই পারে না। তাও তো নিজের লোক যদি চোখের সামনে তত্তর করে এগিয়ে যায়, আর একজন নিতে পারে না অনেক সময়। এটা কিন্তু মানুষের স্বভাবের মধ্যেই আছে। তাই ও তককে ছিল যে সুযোগ পেলে বেটাকে এমন দেবো পিষে মেরে ফেলবো। এমনিতে তো ওকে টেক্কা দিতে পারছি না। মানুষের মধ্যে দুই ধরনের ভাবনা কাজ করে, যে টেলিপোর্টেশন পাওয়ার ছিল না গুরু নানকের, এত যখন সবই জেনে গেছিল, টেলিপোর্টেশন পাওয়ারটা থাকলে ভালো হতো না। মানুষের মধ্যে দুটো কাজ করে ব্যাপার, যে কেউ যদি তার চোখের সামনে উন্নতি করছে তাহলে সে কী করবে, নিজে উন্নতি করে তাকে টপকে যাবে একটা, আর দুই, যদি নিজে উন্নতি করতে না পারে তাহলে তার ঠ্যাং ধরে টেনে রেখে তাকে নামিয়ে দেবে। হ্যাঁ, তো বলি গান্ধারীও অনেকটা সেরকম, নিজে পারছে না কিন্তু গুরু নানক তাকে ছাড়িয়ে উঠছে। গুরু নানকের শিষ্যরা গুরু নানককে কেন্দ্র করে, গুরু নানক কত অলৌকিক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। তার মানে আমার যে কি বলবো ক্ষমতাটা, আমার যে শক্তিটা, আমার যে প্রচারটা, সেটা আস্তে আস্তে নামছে। অতএব সেটার জন্য আমাকে অনেক বেশি বাড়াতে হবে নিজেকে, সেটা সম্ভব হচ্ছে না। অতএব কি আমি তো বাড়াতে পারবো না, তাহলে বেটাকে মেরেই ফেলবো, যা সব শেষ, না থাকবে বাঁশ আর না হবে বাঁশি। যাই হোক, মেরেই ফেলবো, তককে ছিল। এবারে গুরু নানক মর্দানাকে পাঠালো, একবার গেল, অপমানিত হয়ে এগিরি, উফ বিচিত্র সব আওয়াজ রে বাবু রে। তো গুরু নানক যখন পাঠালো মর্দানাকে, মর্দানা অপমানিত হয়ে ফিরে এলো। তারপরে গুরু নানক তাকে বললেন তুমি আর একবার যাও। কেন? কারণ বোধহয় তুমি ওই পিপাসার্থ ছিলে, তো তৃষ্ণার্থ ছিলে, তুমি তাই রুডলি বলেছো, মানে খুব রুক্ষভাবে, কড়াভাবে বলেছো। একটা মানুষের কাছে গেছো, অপরিচিত, জল চাইতে হবে, তোমাকে তো বিনম্রভাবে, তুমি এখন যাও, খুব নম্রভাবে বলবে, ঠিক আছে, উপায় নেই, কিছু করার নেই, এক তো গুরু নানকের আদেশ, আর তার উপরে জল খেতেই হবে। তো ঠিক আছে, আবার গেল, প্রাণ তো শেষ অবস্থা। তারপরে আবার অপমান করে তাড়িয়ে দিল। এবারে বলছে তুমি আবার চাও। কেন? এবারে তুমি জয় নিরহংকার বলে যাবে। জয় নিরহংকার। নিরহংকার মানে কি? কে পারবে? স্যার
সাউন্ডটা ঠিকঠাক আসছে না, কারণে ওরকম তোমার সাউন্ড ঠিকঠাক আমি পাচ্ছি না। যাই হোক, আমি যদি সন্ধি বিচ্ছেদ, অহংকার নেই এরকম। হ্যাঁ হ্যাঁ, নিরহংকারকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দাঁড়াবে নিহ যোগ অহংকার, নয় সে বিসর্গ, নিহ যোগ অহংকার, নেই অহংকার যার, তাহলে যার অহংকার নেই তা হলো নিরহংকার। নিরহংকার থেকে ধ্বনি লোভ হয়ে নিরহংকার হয়েছে, হলোভ হয়েছে। তো নিরহংকার মানে ঈশ্বর, পরমেশ্বর, যার অহংকার নেই। তুমি নিরহংকারের ধ্বনি নিয়ে আরেকবার যাও, তো নিরহংকারের ধ্বনি নিয়ে গেলে হবেটা কি? তাহলে জল দেবে, বলো তো মর্দানা? স্যার দিতে পারে, কারণ হলো গিয়ে ওই নিরহংকারের ধ্বনি নিয়ে গেলে জল দেবে না, ও তো মুসলিম। এ যদি জয় নিরহংকার ঈশ্বর বা গডের নাম নিয়ে যায় তাহলে নাও দিতে পারে, কারণ ও প্রকৃত ধর্ম বলতে কি বলি গান্ধারী কিন্তু জানে না, সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে। ওর মাথায় একটাই কাজ করছে, রাগ। ও আরও বলবে নাটকবাজি করতে এসছো জয় নিরহংকার বলে, হ্যাঁ, উল্টে চাপিয়ে দেবে। আল্লাহর নাম নেই, আল্লাহর নাম নেই, নিরহংকারের নাম নিতে হবে না। জল তো দেবেই না, বেটাকে ওখানেই লাথি মেরে গড়িয়ে দেবে নিচে পাহাড় থেকে। তাহলে জয় নিরহংকার নিয়ে গেলে কি হবেটা কি? স্যার ও রোগীভাবে কথা বলবে না, মূল্যায়নভাবে বলতে পারবে, কি হবে? খেতে পারবে জলটা, কি হবে আবার একবার বলো। মানে মূল্যায়নভাবে কথাটা জলটা খেতে পারবে, মানে আগের বারের মতো নকলি ভাবে আর বলবে না। না না, জল কি করে দেবে? প্রথমবারে গিয়েছিল অপমান করে দাঁড়িয়েছে, তারপরে বলছে তুমি যাও আর একটু নম্রভাবে বলো, আবার তাড়িয়ে দিয়েছে। এবারে তুমি জয় নিরহংকারের ধ্বনি নিয়ে যাও। জয় নিরহংকারের ধ্বনি নিয়ে গেলে ওর মুখের সামনে গিয়ে, ওর কানের সামনে গিয়ে জয় নিরহংকার, জয় নিরহংকার, জয় নিরহংকার বলে ও কুয়াতে গিয়ে কুয়াতে গিয়ে নিয়ে গিয়ে জল খাওয়াবে না, ঠেলে ফেলে দেবে কুয়াতে, মর। জয় নিরহংকার, আমার কানের কাছে জয় নিরহংকার করছিস, বল জয় আল্লাহ, জয় আল্লাহ, আল্লাহ বল। ওটা হবে না। আসলে একটা মানুষের ক্ষমতা প্রায় শেষ, শক্তি ফুরিয়ে গেছে, আর শরীর চলছে না, কাহিল অবস্থা। তো এই অবস্থায় যদি কেউ ঈশ্বরের নাম নিয়ে এগোয় তাহলে সে যে মানসিক জোরটা পাবে, সে যে আত্মবিশ্বাসটা পাবে, সে যে মেন্টাল মানে যে কি বলবো পাওয়ার, শক্তিটা পাবে, ওই শক্তির জোরে সে তার শরীরটাকে, ওই কাহিল শরীরটাকে টেনে নিয়ে যেতে পারবে। এটা কাজ করে বিশ্বাস, বিশ্বাসে এই কাজটা করে। যখন বহু মানুষ একসাথে অমরনাথ যাত্রা করে, তার মধ্যে অনেক বয়স্ক থাকে, তোমরা জানবে, বহু অমরনাথ যাত্রা করছে এত পাহাড়ি উঁচুতে, কিন্তু কষ্ট হচ্ছে, উঠতে পারছে না, কিন্তু সবাই মিলে যখন সমস্বরে ওই ঈশ্বরের নাম নিতে নিতে গান গাইতে গাইতে যাচ্ছে, তখন কিন্তু পথের ক্লান্তিটা ঘুচে যায়। মনের জোর, কারণ ঈশ্বর এর এই প্রতি বিশ্বাসটা মনের জোর অনেক বেশি বাড়িয়ে দেয়। তাহলে তুমি জয় নিরহংকারের ধ্বনি দিয়ে যাও মানে কি, তুমি তোমার শরীরটাকে টেনে নিয়ে যেতে পারবে। ঈশ্বর তোমার সহায়, ঈশ্বর তোমার পাশে আছে, নিরহংকার তোমাকে বাঁচাবে, শক্তি দেবে, সাহস দেবে, তুমি জয়তে পারবে। তুমি জয় নিরহংকার বলে গিয়ে বলি গান্ধারীর কানের কাছে যদি বলো, উল্টে থাপ্পড় দেবে, ওখানে বলতে যেও না। তুমি জয় নিরহংকার ধরে নিয়ে যাও মানে কি, তুমি যেতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার, যে মানুষের যখন আর কেউ থাকে না সাপোর্ট মানে অবলম্বন, তখন মানুষ কার কাছে সাপোর্ট চায়, তখন ঈশ্বরের কাছেই সাপোর্টটা চায়, ঈশ্বর হবে তার অবলম্বন। সেই ঈশ্বর কতখানি অবলম্বন হতে পারবে সেটা তো পরের কথা। সেই ভাত গল্পের উৎসবের মতো, ভগবান ভগবান ভগবান, ভগবান তখন কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, ঈশ্বর তার সহায় হয়নি, কিন্তু ভগবান 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 বলে সে হয়তো তার ওই মুহূর্তে মনের জোরটাকে বাড়ানোর চেষ্টা করছে, ধরে রাখার চেষ্টা করছে, কারণ সে সেখানে একা অভিভাবক। যে অভিভাবকের উপরে দায়িত্ব কি, তার ছেলে মেয়েদের সাথে সাথে তার স্ত্রীকেও রক্ষা করা। তাহলে তাকে কে রক্ষা করবে? তার স্ত্রী তো ভয়ে আর শীতে কাঁপছে, তার স্ত্রীকেও তাকে রক্ষা করতে হবে, মানে বাঁচাতে হবে, মেন্টাল সাপোর্ট দিতে হবে। তো তার মেন্টাল সাপোর্টটা কী হবে? কে হবে ওই সময়? কে হবে বলো, কে হবে? নিজে 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 মেন্টাল সাপোর্ট কতখানি দিতে পারে একটা মানুষের? যে কনফিডেন্স লেভেল একটা সময়ের পরে গিয়ে শেষ হয়ে যায়, তারপরে কে সাপোর্ট দেবে? ভগবান, ঈশ্বর, ভগবান সাপোর্ট দেবে। ভগবান
তার ফ্যামিলি, আর তার ফ্যামিলি তো নিজেই মরছে, তার ফ্যামিলি তো, তার বউ তো নিজেই ভয়ে কাঁপছে, তাহলে তার বউকে বাচ্চাকে সাপোর্ট দিতে হবে তাকে, তাহলে সে তো সাপোর্ট দিয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তাকে কে সাপোর্টটা দেবে? বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবে, আজকের বাড়িতে গিয়ে না গিয়ে, বাড়িতে তো আছোই, তো ক্লাসে শেষে গিয়ে জিজ্ঞেস করবে যে আচ্ছা মা, কোনো অবস্থায় তুমি যখন হয়ে পড়ো, অসহায় হয়ে পড়ো, তখন তোমাকে মেন্টাল সাপোর্টটা কে দেয়? এক, উনি তো কোথাও না কোথাও থেকে বাবা দেয়। এবার বাবাকে কি জিজ্ঞেস করবে যে বাবা তোমাকে কে দেয়, তোমাকে কে দেয়? না মা দেয়, তাই তো, মা দেয়। কিন্তু হ্যাঁ, মা সবসময় পারে না তো দিতে, কারণ মাও তো মানুষ, ওনারও তো একটা সীমা পর্যন্ত গিয়ে সাপোর্ট দেওয়ার পরে শেষ হয়ে যায়, তখন ওই ওপরওয়ালাই হচ্ছে আমাদের সাপোর্টার, অবলম্বন, উনি আমাদের পাশে সহায় হয়। আমরা হয়তো যদি এখান থেকে ভাবি বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তাহলে আমরা জানি ভগবান নামে কেউ এসে আমাদেরকে সাপোর্ট দেবে না, কিন্তু আমরা তখন এই জায়গা থেকে ভাবি না, আমরা তখন মন থেকে ভাবি, হৃদয় দিয়ে ভাবি, আবেগ দিয়ে ভাবি, বিশ্বাস দিয়ে ভাবি যে কেউ না কেউ আছে এই শক্তি যে আমাদেরকে সাপোর্ট দেবে, এবং এটাই আমাদের শক্তি হয়ে এগিয়ে নিয়ে যায়। এটা হওয়া উচিত, থাকাও উচিত। এই জন্য বিশ্বাস ভগবানের উপর রাখতেই হবে, নাহলে তুমি একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যেতে পারো। সেখান থেকে একমাত্র টেনে তুলতে পারবে এই বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস। যাই হোক, গুরু নানক তাকে পাঠালো শেষবার, বারবার 3 বার, তাও অপমান করে তাড়িয়ে দিল। ফিরে এসে গুরু নানকের পায়ের কাছে মর্দানা একেবারে ফ্ল্যাট, প্রায় মূর্ছিত হয়ে শেষ। তখন তার পিঠে হাত দিয়ে বলছে, এই সামনের পাথরটা তোলো। পাথরটা তোলার সাথে সাথে জলের ঝর্ণা, চারদিকে জল থই থই করছে, একবারে মর্দানা তো একবারে ঝাঁপ দিল। সেই যে স্টেশনে বসে উৎসব খাবল খাবল ভাত খাচ্ছিল না, এরকম খাবল এক করে, আর এখানে সেই জল দেখে জলের উপর ঝাঁপ দিচ্ছে একবারে, উফ জল, আমি সব জল খেয়ে ফেলবো একসময়। যাই হোক, জল টল খেয়ে তৃপ্ত হয়ে এইবারে বাবলাতলায় একটু রেস্ট, বাবলাতলায় একটু বিশ্রাম নিচ্ছে সবাই মিলে। এখন আমার প্রশ্ন হলো, কে বলতে পারবে উত্তরটা দাও। আমার প্রশ্ন হলো যে গুরু নানক পরে যে বললেন যে এই সামনের পাথরটা তোলো, তাহলে জলের ঝর্ণা দেখতে পাবে, জল খেতে পাবে, তার মানে তিনি এটা জানলেন কি করে? স্যার এটা কোথায়, আমি তোমাকে জিজ্ঞেস করতে স্যার হিসাব মতো তো পাহাড় কুয়ার নিচের দিকটা অবশ্যই থাকার অনেক সময় চেষ্টা করে, কারণ স্যার ভৌমজল বলেও জিনিস, সবই কুয়ার ওখান থেকে যদি যেতে পারে, তাহলে এখানে জায়গাটাতে ওইটা থাকার কথাই পারে, নিচে যেখানে ওরা ছিল সেখানে থাকার মতো ওকে 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 বুঝে গেছি। তাহলে সম্ভাবনা যদি থাকে, ওই কুয়ার জলের উৎস একটা ঝর্ণা বা নদী, পাহাড়ি নদী বা ঝর্ণা, তাহলে এই ঝর্ণা বা নদীটা যদি গুরু নানক ভালো করে দেখেন, ওখানে যদি জল থাকে ওপরে, তাহলে ঝর্ণাটা এইভাবে পাহাড়ের বাঁক নিয়ে এইরকম গতিতে এসে 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 এদিক দিয়ে গিয়ে এই পাথরের নিচে যেতে পারে। তো উনি যদি আগে থেকেই জানতেন মাথা খাটিয়ে, তাহলে উনি বারবার 3 বার পাঠালেন কেন? আগে কেন বললেন না যে এখানে পাথরটা তোলো, জল পাবে, এখানে জল খাও, ওপরে যেতে হবে না? কেন বললেন? আর কেন বললেন না এটা? স্যার মনে হয় নিরঙ্কার ধ্বনির জন্য হয়তো পাঠিয়েছিলেন। নিরঙ্কার ধ্বনির জন্য পাঠিয়েছিল, কী সব যুক্তি! ফার্স্টে তো ওটাই তো স্যার, ফার্স্টে দিয়ে দিলেই হয়ে যেত, কি ছিল এত খাটানোর? ফার্স্টে বলতে পাথর সরাই নে, জল খায় নে। হ্যাঁ স্যার, ওর জন্যই বললাম যে হয়তো ও নিজেরটা হয়তো নিরঙ্কার ধ্বনির জন্যই হয়তো পাঠিয়েছে। অদ্ভুত লজিক, এই লজিক নিয়ে তুমি এগোবে কি করে? ফিলোসফির লজিক স্যার। হ্যাঁ স্যার। আরে সেটা ধর্মের অনুগামী ছিল, তার ধৈর্য পরীক্ষা দিয়ে তাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ধৈর্য পরীক্ষা। বেটা জল ছাড়া মাছের মতো ছটফট করছে। আমরা যে কাজে এগিয়ে চলেছি, যে বিশাল বড় কাজ, মহৎ কাজ, যে বিশাল আমরা আত্মত্যাগের কাজ করে চলেছি, সেই কাজে অসম্ভব ধৈর্য, অসম্ভব নিয়ন্ত্রণ নিজের উপরে, অসম্ভব সংযম দরকার। আর তুমি জল ছাড়া মাছের মতো ছটফট করছো। দাঁড়াও, দেখাচ্ছি তোমার।
যাও জল খাও, 1-2 বার, আবার যাও 3 বার, আবার যাও, বারবার 3 বার। যাক, আমার কথা রেখেছে, বারবার গেছে, ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এখন আর বেশি বোধহয় ওকে ঘাটানো উচিত নয়, এবারে সত্যি জিভ বেরিয়ে যাবে গাধার মতো, শেষ, মরেই যাবে। অতএব না, এবারে পাথরটা তুলে জল খাও। আগেই যদি বলে দিত তাহলে কষ্টটা কী জিনিস, ধৈর্যটা কী জিনিস, কিভাবে পেতে হয়, সেটা কিন্তু কোনো দিন শিখতো না। এবং নিজে যদি না শেখে তাহলে ও মানুষকে পথ দেখাবে কী করে? এই জন্য বলা হয় না যে বাচ্চা তো বাচ্চাই হয়। দেখবে বাড়িতে পুজো হচ্ছে, বেশ দারুণ দারুণ, বেশ ভালো ভালো ফল টল কাটা হয়েছে, মিষ্টি ফিষ্টি এটা ওটা যা যা লাগে, খুব সুন্দর, একবারে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের সামনে। আর একটা বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, তো বাচ্চাই হয়। এবারে বাচ্চা কী করছে? এক দৃষ্টিতে একবারে সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে, ওই মিষ্টিটা আমার কিন্তু খুব পছন্দের, ইস মিষ্টিটা কীভাবে খাবো। হ্যাঁ, দৌড়ে গিয়ে বাচ্চা খপ করে তুলে নিল। এইবারে যারা থাকে, এই বাচ্চা রাখলাম না, ভগবানের মিষ্টি তুলে নিচ্ছিস খাবার। কেউ কেউ আবার কী বলে, না থাক না, বাচ্চাই তো। কিন্তু ঘটনা হচ্ছে এর দুটো দিক আছে। ওই তুই মাঝে মাঝে মিউটটাকে আনমিউট করছিস কেন রে? আরে তাহলে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাকে যদি আমরা এইভাবে বলি যে ও তো বাচ্চা, ও নিতেই পারে, ও নিক না, ও আর দুটো ফল ওর হাতে দিয়ে দে। কেউ কেউ বলছে না না না, এখনও পুজো হয়নি, নেওয়া যাবে না। বাচ্চা তো কী হয়েছে, আগে তো নৈবেদ্যটা সাজিয়েছি, ওটা তো প্রসাদ হবে, তারপরে তো বাচ্চা খাবে, একটু ধৈর্য ধরুক, বাচ্চাকে তো শিখতে হবে। তাহলে বাচ্চাকে যদি আমরা না শেখাই, বাচ্চা প্রথমেই তো যেটা ভালো, যেটা খুব ওর পছন্দের, সেটা তো ওই ছুটে গিয়ে এক চান্সে নিয়ে নেবেই। তাহলে ও জীবনে শিখবেটা কী করে যে কোথায় কতখানি কন্ট্রোল করতে হয়? সেটা তো বাচ্চা বয়স থেকেই শেখাতে হয়, কোথায় কতখানি নিয়ন্ত্রণ করতে হয়। আজকের ও বাড়ির জিনিসটা ছুটে গিয়ে নিয়ে নিচ্ছে, কালকে যখন মা শপিং মলে নিয়ে যাবে তখন বাচ্চাকেই বুঝবে কোথায় কোথায় ক্যামেরা লাগানো আছে, দৌড়ে গিয়ে ছুটে গিয়ে নিয়ে নেবে, দিল আছাড় মেরে, গেল শেষ। বাইরে গিয়ে আরও কী কাণ্ড ঘটাবে তার ঠিক ঠিকানা নাই। তাহলে বাচ্চাকে যেমন বোঝাতে হয়, কখনো কখনো বাচ্চাকে একটু শাসনও করতে হয়। তবে শাসন করার পরে অবশ্যই তাকে আদরও করতে হয়। সবসময় শাসন দিয়েও হয় না, সবসময় আদর দিয়েও হয় না। আবার বাচ্চা বলে ছেড়ে দেওয়াও যায় না। তাহলে বাচ্চাটা শিখবে কখন? ও যদি ডিসিপ্লিনটা এখন না শেখে, তাহলে ও পরে বড় হয়ে ও তো বলবে আজকের ওই নৈবেদ্য মিষ্টির দিকে, ফলের দিকে হাত বাড়াচ্ছে, কালকে যখন বাচ্চাটা বড় হয়ে তোমাদের মতো ছেলের বয়সী হবে, তখন কি বলবে, মা বাবা ওই মেয়েটা খুব সুন্দরী, আমি কিন্তু বিয়ে করবো গো। একটা বিয়ে করার পরে আবার বলবে আরেকটা বিয়ে করবো গো, করেই যাবে, বিয়ে করেই যাবে, আরও কত কিছু করবে, ঠিক নেই। তো ঘটনা হচ্ছে যে ধৈর্য। স্যার এতটা আল্লাহ ঠিক না। বলে কি এতটা বলে? বিয়ের উপরে বিয়ে। হ্যাঁ, ব্যাপারটা আমাদের এখানেই আছে একজন। স্যার এতটাও আল্লাহ ঠিক না স্যার। আরে চোখের সামনে দেখা 4 নম্বর বিয়ে করতেছে এখন। হ্যাঁ ভাই ঠিক বলছিস এই কথাটা ঠিক বলছিস। বাইরে আর একটা বাবা মা হচ্ছে, আমি জাস্ট বিয়ের কথাটা বললাম, এটা তো জাস্ট বললাম মজা করার জন্য কথার কথা, কিন্তু বিয়েটা তো একটা জাস্ট একটা উদাহরণ মাত্র। এবারে ছেলে আজকের কি পেয়েছে? ছেলে আজকের ছোট্ট একটা খেলনা পেয়েছে, এরোপ্লেন, হেলিকপ্টার খেলনা। কালকে সে উপরে আকাশে ওড়া ওই হেলিকপ্টার, ওই প্লেনটা চাইবে, কালকে গোটা আকাশটা চাইবে, কালকে গোটা দুনিয়াটা চাইবে। আর সেই দুনিয়াটা যদি তুমি দিতে না পারো, শুরুতে তুমি কন্ট্রোল করোনি, তাহলে বাচ্চা কি করবে? ছেলে মেয়ে বড় হওয়ার পরে কি করবে? এমনভাবে উল্টে ব্ল্যাকমেল করবে যে বাবা মা একবারে শেষ হয়ে যাবে, বাচ্চাটাও শেষ হয়ে যাবে বড় হওয়ার পরে, কারোর কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা ছোটোবেলায় তাকে নিয়ন্ত্রণ করতে পারি বলে, ডিসিপ্লিনে আনতে পারি বলে, তারপরে কিন্তু আমরা তাকে সত্যি কথা বলতে মানুষের মতো মানুষ করতে পারি। স্যার ক্যারি মিনাদের ভিডিওর পর কেউ দুনিয়া চাবে না স্যার, যা ইচ্ছা চাইনি। কে বলেছে দুনিয়া চাইবে না? তুই কি জানিস? দুনিয়া চাবে না স্যার। হ্যাঁ, ক্যারি মিনাদের ভিডিও একবার যদি দেখে নেবে, সে জীবনে দুনিয়া চাবে না, আমি গ্যারেন্টি দিতে পারি। যাও।
তুই মিউট খুলবি না এখন আর। তো বলি কান্ধারীর কাছ থেকে বারবার 3বার ফিরে আসার পরে গুরু নানক বুঝতে পারলো যে ওর ধৈর্যের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, অতএব জল খাও। ঠিক আছে, এইবারে জল টল খেয়ে যখন বাবলাতলায় বসে আছে, দেখা যাচ্ছে ওপর থেকে বিশাল বড় একটা পাথরের চাঙড় গড়িয়ে আসছে দুরন্ত গতিতে। সে কে গড়িয়ে দিয়েছে আমরা বুঝতে পারছি, যে গুরু নানকের কারণে ক্ষিপ্ত হয়ে উঠেছিল বলি কান্ধারী, সেই গুরু নানক তার শিষ্যদের জল খাওয়ালো, আবার কি সুন্দর বাবলাতলায় বসে আরাম করছে, গল্প করছে। ওই যে বললাম না, চোখের সামনে দেখে এত শান্তিতে, এত কুল হয়ে, এটা তো সহ্য করতে পারবে না, ধৈর্য হারা হয়ে পড়েছিল আগে থেকে, তাহলে বেটাকে মেরে ফেলবো বলেই পাথরের চাঙড় গড়িয়ে দিল দুরন্ত গতিতে। যখন সবাই মিলে একেবারে মানে কি বলবো আতঙ্কিত হয়ে উঠেছে, তখন গুরু নানক তাদেরকে শান্ত হতে বলছে, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও, জয় নিরঙ্কারের ধ্বনি নাও, নিরঙ্কারের ধ্বনি নাও, আর আমি দেখছি কি করা যায়। বলেই একেবারে আয়রন ম্যানের মতো, সুপারম্যানের মতো একবার টান টান হয়ে পাথরটাকে থামিয়ে দিল। বোঝো অবস্থা। এবারে কথাটা হচ্ছে যে পাথরটাকে ওইভাবে থামানো কি সম্ভব? চাঙড়টা, হ্যাঁ সম্ভব। চাঙড়টা যদি খুব বেশি খাড়াই থেকে না নামে, একটু ঢাল হয়ে নামে, আস্তে 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 পাহাড়ের যে পাদদেশ অঞ্চল সেখানের দিকে এসে গতি কমে যাবে, আর গুরু নানক যদি নিচের দিকে দাঁড়িয়ে থাকে তাহলে পাথরটা যেখানে গতি একদম কমে থেমে যাচ্ছে, গুরু নানক হাত দিয়ে ঠেকে দিল, এই দেখো থেমে দিল, হয়ে গেল। কিন্তু এরকম তো হয়নি। পাথরটা কত বড়, কত উঁচু থেকে আসছে, পাহাড়টা কত খাড়াই, গুরু নানক কোথায় দাঁড়িয়েছিলেন, অনেক কিছুর ওপরে ডিপেন্ড করছে, নির্ভর করছে পাথরটা থামবে কি থামবে না। কিন্তু পাথরের চাঙড়, পাথরের চাই তো বিশাল বড় ছিল, গুরু নানকের দ্বারা থামানো কী করে সম্ভব? উনি তো একজন মানুষ, রক্তে মাংসে করাই মানুষ, হতে পারে মহাপুরুষ কিন্তু মানুষ তো, তার শক্তি একটা মানুষ ধরতে পারে যে আমার শিষ্যদের বাঁচাতে হবে, কি যেভাবে হোক বাঁচাতে হবে, এইভাবে সে তার শক্তি অনেকখানি বাড়াতে পারে, মানসিক জোর, শরীরের জোর। কিন্তু এত শক্তি কি করে বাড়াবে? যেখানে দেখতে পাচ্ছি আমরা পাথরে তার পাঞ্জা, হাতের ছাপ রীতিমতো থেকে গেছে। ছাপ মানে ধুলো মেখে নিয়ে ছাপ দিয়ে দেয়নি, কাদা মেখে নিয়ে ছাপ দিয়ে দেয়নি, সেই ছাপটা কেমন একেবারে খোদাই করার মতো ছাপ। তার মানে ওই পাথরের যে ঘনত্ব, তার থেকে হাতের ঘনত্ব অনেক বেশি হতে হবে হয়তো, আমি জানি না, বিজ্ঞানটা তোমরা ভালো বুঝবে, তবে গিয়েই হাতের ছাপটা ভেঙে পাথরে ঢুকতে পারবে। তো গুরু নানকের হাত কি ওই রকম নাকি? হ্যাঁ, গুরু নানক কি সেই অলিম্পিকে যোগ দেওয়ার জন্য তাকে এইভাবে আয়রনম্যান হিসেবে তৈরি করছে নাকি রে বাবা? কি করে সম্ভব? তাহলে সম্ভব না। কিন্তু গুরু নানকের পাঞ্জার ছাপ যেহেতু পাথরে রয়েছে, তাই হাসান আবদালের তার জঙ্গলের নামটা বদলে তার নাম অনুসারে, তার কাণ্ড অনুসারে হয়ে গেল পাঞ্জা সাহেব। সাহেব নিজে গুরু নানক, আর তার পাঞ্জা তথা হাতের ছাপ রয়েছে, ভালো কথা। এখন লেখক ছোট থেকে গল্প শুনছে মায়ের কাছে, তারপরে গুরুদুয়ারে, তারপরে স্কুলে, সবাই বলছে হ্যাঁ গুরু নানকের কি ক্ষমতা, অলৌকিক ক্ষমতা দেখেছো, পাথরটাকে থামিয়ে দিল, হাতে ছাপ আছে। মা বলছে, মায়ের সঙ্গেও এক অর্থে তর্ক, মায়ের কথা বিশ্বাস হয় না। তারপরে গুরুদুয়ারেও শুনছে, সেখানেও বিশ্বাস হয়নি। আবার মাস্টার মশাই, আরে মাস্টার মশাই, আমরা কি স্কুলে এসেছি ওই অন্ধবিশ্বাসটা শেখার জন্য? আমরা কি স্কুলে এসেছি অলৌকিক ব্যাপারটাই ব্যাখ্যা করার জন্য? অলৌকিক ব্যাপারের পেছনে যে কারণটা রয়েছে সেটা খোঁজার জন্য এসেছি। আপনি যদি না পারেন তাহলে আপনি আমাদেরকে বিভ্রান্ত করবেন না, আপনি স্বীকার করুন আমি জানি না। কিন্তু আপনি কি বললেন, যারা পারে তারা সবই পারে। এটা আবার কি কথা? যারা পারে তারা সবই পারে, এটা তো সবাই জানে। যারা পারে তারা সবই পারে, এটা তো সবাই জানে। যারা পারবে তারা সবই পারবে। কিন্তু কি করে পারলো একটা মানুষ, এটা তো আমাকে বোঝান। দেখো দেখো ভাই, তুমি এটা শোনো আগে, যারা পারে তারা সবই পারে, এটা তো তুমি জানো। বলছে হ্যাঁ জানি। তাহলে এই তো বুঝে নাও না, হয়ে গেল।
এর আগের দিন বুঝিয়েছিলাম না যে বেহুলা কেন গাঙুড়ের জলে ভেলা ভাসিয়েছিল। কেন ভাসিয়েছিল? কারণ বেহুলা গাঙুড়ের জলে ভেলা ভাসাতে চেয়েছিল, তাই ভাসিয়েছিল। বেহুলা, মনসামঙ্গলের বেহুলা কেন কেন ভেলাটা ভাসিয়েছিল, মান্দাসটা ভাসিয়েছিল না, বেহুলা ভেলা ভাসিয়েছিল তাই ভেলা ভাসিয়েছিল, সবাই জানে। আর বেহুলা ভেলা ভাসিয়েছিল সবাই জানে। মাস্টারমশাই আপনি খাতা চেক করবেন, আপনি জানেন না? এটা তো ঠিকই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? অ্যাকচুয়ালি আমার কাছে কোনো লজিক নেই। লজিক নেই বলেই আমি খাতা ভরাতে চাইছি, আমি এইভাবে লজিক দেওয়ার চেষ্টা করছি। তাহলে মাস্টারমশাইয়ের কাছে অ্যাকচুয়ালি লজিকই নেই। মাস্টারমশাই শুধু কী করছে, নিজের দায়িত্বটাকে এড়িয়ে যাওয়ার জন্য একটা বাচ্চার কাছে হেরে যাব, তার থেকে এই লজিকটাই বেটার যে যারা পারে তারা সবই পারে। তাই গুরু নানক তো সবই পারত, গুরু নানক পাথরেও থামিয়ে ফেলেছে, কিছুতেই মাথাতে ঢুকলো না। তাই চিৎকার করতে ইচ্ছে করতো। স্বাভাবিক, যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী নয়, মুখস্থ বিদ্যা যাদের কাজে লাগে না, যারা ভাবে যে লজিক ছাড়া, যুক্তি ছাড়া, বুঝতে না পারা পর্যন্ত আমার মাথায় ঢুকছে না, তারা কিন্তু একটা সময় কী করে, চাপিয়ে দিতে থাকলে আবার চিৎকার করে ভেতরের সমস্ত রাগটাকে, ক্ষোভটাকে বাইরে বের করে দেয় যে না, পড়বো না এইভাবে, মুখস্থ করবো না, আমি যদি বুঝতে না পারি মুখস্থ করবো না। এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বলবো, আর একটা প্রশ্ন, যে গুরু নানক তার শিষ্যদেরকে বললেন যে তোমরা জয় নিরঙ্কারের ধ্বনি নাও, জয় নিরঙ্কার বলতে থাকো, আর আমি এখানে দেখছি। উনি তার শিষ্যদের জয় নিরঙ্কারের কথা বলছিলেন কেন? বলো, এখানে কেন বলছিল? নিরঙ্কারের নাম নিতে বলেছিলেন কেন এখানে? নিরঙ্কারের নাম নিলে কি নিরঙ্কার তাদের পাশে এসে দাঁড়াবে? তারপরে দূর থেকে তারা সবাই মিলে, এবং নিরঙ্কার তথা ঈশ্বর এখানে গুরু নানকের দিকে একবারে ফুল ফোর্সে এরকম শক্তি দেখে না, দেখায় না, ঠাকুর দেবতার হাত থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে, দেখায় মা ধনলক্ষ্মী যন্ত্র, শক্তি বেরিয়ে যাচ্ছে, শক্তি। তো শক্তি গিয়ে কি সাপোর্ট করতো নাকি গুরু নানককে? তাহলে গুরু নানক কেন বলেছে জয় নিরঙ্কার বলো তোমরা? বাঙালি মাথা কাটাও, ওই বাঙালি সব সাহস পাবে পাথর টানটানোর জন্য। কি কারা সাহস পাবে? ওই গুরু নানক ও তার শিষ্যরা সাহস পাবে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে শিষ্যরা তো ধৈর্য হারা হয়ে গেছে, আতঙ্কিত। তাহলে সেই আতঙ্ক থেকে মুক্তির জন্য কাকে দরকার? একটা সাপোর্ট। আর তাই যদি তারা নিরঙ্কার, জয় নিরঙ্কার, জয় নিরঙ্কার, জয় নিরঙ্কার, মাথার উপরে নিরঙ্কার রয়েছে, তার মানে এই যে কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ, সংযত করার জন্য দরকার নিয়ন্ত্রণের ওই জয় নিরঙ্কারের নাম। এটাকে বলা হচ্ছে এইভাবেই, 3 ইডিয়টসে সেই এরকম আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল, সব ঠিক আছে, অল ইজ ওয়েল, মানে নিজেকে শান্ত, নিজেকে শান্ত করাটাই সব থেকে বড় ব্যাপার। কারণ মন এমন একটা জিনিস, ও যদি উচ্চাটন হয়, ও যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে দেখা যাবে তুমি কোনো কাজ করতে পারছো না, সব পণ্ড। তাই নিজেকে আশ্বস্ত করার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেকে সংযত করার জন্য জয় নিরঙ্কারের, বাবা নিরঙ্কার সঙ্গে আছে, অতএব বেঁচে যাবই, শান্ত কুল। প্যারালাল আর একটা গল্প এগিয়েছে সমান্তরালে, যে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা শাখার ঘটনা এসছে। শাখা, শাখা কাকে বলে না, শাখা একটা পাঞ্জাবি শব্দ, পাঞ্জাবি ভাষার শব্দ। শাখা কথাটির অর্থ কী না, ন্যায্য অধিকারের জন্য, ন্যায্য অধিকার, ন্যায়সঙ্গত অধিকার। এই দেশ আমার, এই দেশে আমি স্বাধীনভাবে থাকব, আমার অন্ন বস্ত্র বাসস্থানের এই অধিকারগুলো এই দেশ তথা রাষ্ট্র তথা সরকার দেবে আমাকে, ইংরেজ সরকার, কিন্তু দিচ্ছে না। অতএব আমার ন্যায্য অধিকারের জন্য আমাকে আওয়াজ তুলতে হবে, ছিনিয়ে নিতে হবে। আর সেই ন্যায্য বা ন্যায়সঙ্গত অধিকারের জন্য যখন আওয়াজ তুলছে, তখন তাদেরকে হারিয়ে যেতে হচ্ছে, শেষ হয়ে যেতে হচ্ছে।
তাদের উপরে আঘাত আসছে, মৃত্যুবরণ করছে তারা, তাহলে বৃহৎ বা মহৎ কাজের জন্য এই যে আত্মত্যাগ বা মৃত্যুবরণ বা ত্যাগ স্বীকার, এটা ব্যক্তিগত কারণে নয়, আত্মস্বার্থের জন্য নয়, তাকে বলা হয় শাখা, যেটা পাঞ্জাবি ভাষার শব্দ। তাহলে সেকালে ঘন ঘন শাখা হতো। সেই যে শাখার কথা বলা হয়েছে তার মধ্যে পাঞ্জাবে 3টে শাখার নাম পাওয়া যায়। একটা তো তোমরা জানোই, 1919 খ্রিস্টাব্দ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 1921 খ্রিস্টাব্দ নানকান সাহেবের শাখা, 1922 খ্রিস্টাব্দ এই শাখাটা মানে পাঞ্জা সাহেবের যেটা শাখা, সেখানে কি হয়েছে না নিরীহ ভারতীয়দের উপরে গুলি চালানো হয়েছে। সেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই আছে। আবাল বৃদ্ধ মানে বাল্য থেকে বুড়ো, আর বনিতা মানে নারী, মেয়েরাও রয়েছে, তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে, অনেকে মারা গেছে। আর বাকি ছিল যে কয়েকজন, তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য শহরে, জেলে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর নির্দেশ দেওয়া হচ্ছে কি, এইসব বন্দীদের জল আর খাওয়ার যেন না দেওয়া হয়, আর ট্রেন যেন কোথাও না থামানো হয়। আবার সেই ট্রেন যাচ্ছে কোথা দিয়ে না পাঞ্জা সাহেবের উপর দিয়ে সে ট্রেন যাচ্ছে। তাহলে পাঞ্জা সাহেবের উপর দিয়ে যদি ট্রেন যায়, ক্ষুধা তৃষ্ণায় কাতর আমাদেরই ভাই দেশবাসী, আমাদের জন্য তারা বন্দী হয়ে আজকে যাচ্ছে, আমাদের ভালোর জন্য, আমাদেরকে স্বাধীন করার জন্য, আমাদের মঙ্গলের জন্য। তাহলে আমাদের কি কর্তব্য নেই? আমরাও দেশবাসী, আমরাও ভারতীয়, তাহলে আমাদের কর্তব্য কি না আমরা যেভাবে হোক ওদের ট্রেনটাকে আটকাবো, বন্ধ করব, আমরা খাবার তুলে দেবো ওদের মুখে, এটা আমাদের কর্তব্য। এবং সেই কর্তব্যটা অনেক বেশি দায়িত্ব হয়ে এসেছে। সেটা কি কারণে? যেহেতু আমরা পাঞ্জা সাহেবের লোকজন। কারণ পাঞ্জা সাহেবের মতো জায়গাতে গুরু নানকের পদধূলিতে ধন্য হয়ে রয়েছে, গুরু নানকের অলৌকিক কাণ্ডের জন্য সেই জায়গাটা বিখ্যাত হয়ে রয়েছে, যেখানে গুরু নানক তার শিষ্য মর্দানাকে জল খাইয়েছিল বা জল পিপাসা তার মিটিয়েছিল। তাহলে সেই গুরু নানক যেখানে জল পিপাসা মিটিয়েছিল বা জল পিপাসা নিবৃত্তি করেছিল, সেই জায়গায় আমরা কি করে একজন নয় এতগুলো মানুষকে জল বা খাবারহীন অবস্থায় যেতে দিতে পারি? কিছুতেই যেতে দেওয়া যাবে না, যেভাবে হোক আমরা আটকাবো। এখান থেকেই শুরু হলো তাদের একটা নতুন লড়াই এই পাঞ্জা সাহেবের লোকজনের। প্রথমে তারা আবেদন নিবেদনের নীতি নিল। প্রথমে তারা আবেদন করলো যে তারা স্টেশন মাস্টারের কাছে আবেদন করলো, কিন্তু কাজ হলো না। তারা উপর মহলে আবেদন করলো, টেলিগ্রাম করলো, কাজ হলো না। নির্দেশ থাকলো একই, বহাল থাকলো, বজায় থাকলো। তখন তারা স্থির করলো যে যেভাবে হোক আমরা এই ট্রেনটাকে থামাবই। তারপরে ট্রেন লাইনে শুয়ে পড়ল লোকজন, বাচ্চারা রয়েছে, মহিলারা রয়েছে, পুরুষেরা রয়েছে। বলো তো সবার আগে কারা ছিল? বাচ্চা মানে ছোটরা, না মহিলারা, মেয়েরা, না পুরুষেরা? সবার আগে কারা ছিল? কেন সবার আগে পুরুষেরা ছিল? কেন মহিলারা নয়? কেন? সমান অধিকার তো আমরা জানি মহিলাদের, তো ওনারাও সামনে থাকবে। কি হলো? কেন নয়? দেখ, তোমরা এটা খুঁজে বের করবে যে পুরুষেরাই কেন সামনে ছিল, মহিলারা কেন সামনে ছিল না, পুরুষেরা কেন মহিলাদেরকে গার্ড করেছে, আগলে রেখেছে, আগে রেখে নিজেদেরকে আগে রেখে কেন পিছিয়ে রেখেছে? কি এটা পুরুষতান্ত্রিক সমাজ হিসেবে সবাই নিজেকে মানে পুরুষরা নিজেকে স্ট্রং মনে করে স্যার, মহিলারা নাকি উইক ওদের অনুযায়ী। এখন 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 কি পুরুষতান্ত্রিক সমাজ এই সময়টাতে? স্যার অনেক গ্রামে গঞ্জে এখনো পুরুষতান্ত্রিক সমাজ। আচ্ছা, এখন পুরুষতান্ত্রিক। এখন তোমার এলাকায় কি চলছে? হ্যাঁ স্যার। তোমার এলাকাতে কি? আমাদের এলাকায় তো স্যার বাড়িতে আসলে মেয়েরা শেরনি, বাইরে থাকলে ছেলেরা শেরনি। যাই হোক, এটার উদ্ধার তোমরা করবে। পুরুষতান্ত্রিক না
নারী তান্ত্রিক, মহিলাতান্ত্রিক, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কার জোর, কী ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আগে পুরুষেরা, তারপরে মেয়েরা, তারপরে বাচ্চারা। ট্রেন আসছে, দুরন্ত গতিতে ট্রেন আসছে, কিন্তু আসছে, দেখো ওই যে ট্রেন আসছে, চোখ বন্ধ করলেই ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ, দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন। এখন ট্রেন যখন আসছে, দূর থেকে দেখা যাচ্ছে, তখন ট্রেনটাকে যে চালিয়ে নিয়ে আসছে, নিয়ন্ত্রণ করছে ট্রেনের গার্ড চালক, তো তিনি হয়তো দূর থেকে দেখতে পাবেন না ট্রেন লাইনে কিছু মানুষ শুয়ে আছে, কিন্তু যত কাছে এগিয়ে আসবে ততই দেখতে পাবে যে এত মানুষ শুয়ে আছে। তার মানে আমি ইংরেজ যদি হইও, যে ট্রেন চালাচ্ছে সে যদি ইংরেজও হয়, সে তো মানুষ, তো তার ভেতর তো বিবেক আছে, মানবতা আছে না, মনুষ্যত্ব আছে, তো সে কী করে পারবে যে আমি এতগুলো মানুষের উপর দিয়ে ট্রেনটা নিয়ে যাব, ট্রেনটা দিয়ে ওদেরকে হত্যা করব? মানুষ তো, তার মনের উপরে প্রভাব পড়াও স্বাভাবিক। আর ও যদি ইংরেজ না হয়, ভারতীয় হয়, তাহলে আরও বেশি প্রভাব পড়বে। আর যদি ভারতীয় হওয়ার সাথে সাথে ও যদি পাঞ্জা সাহেবের অধিবাসী হয়, তাহলে তো আরও বেশি প্রভাব পড়বে যে আমি আমার পাঞ্জা সাহেবের লোকজনকে হত্যা করব, আমার হাতে এতগুলো পাপ হবে। তার থেকে দরকার নেই আমাকে যদি পরে চাকরি থেকে বরখাস্তও করে দেয়, ডিসমিসও করে দেয়, তাও আমি ট্রেন, আমি এই যে ব্রেক কষলাম, বন্ধ করলাম, আমি আমার রেজিগনেশন দিয়ে চলে গেলাম, আমি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হতে পারবো না, পাপের কারণ হতে পারবো না। তাহলে একটা মানুষের উপর এফেক্ট পড়াটা বা ফেলাটা স্বাভাবিক। কিন্তু ওখানে যে পাথর ছিল না, পাথরের কোনো মন নেই। পাথর গুরু নানককে বা এতগুলো শিষ্যকে দেখে বলবে আমি কিন্তু ওদের মেরে দেব না বলে সাইড হয়ে চলে গেল। ওর মন নেই, ও ভাবতে পারে না, ওর মনের উপর কোনো এফেক্ট পড়ার ব্যাপারই নেই। কিন্তু ট্রেনেরও মন নেই, কিন্তু ট্রেনের ভেতরে থাকা গার্ডের মন আছে, তার উপর এফেক্ট পড়াটাই স্বাভাবিক। তাই তিনি ট্রেনটাকে শেষ মুহূর্তে যখন দেখতে পাচ্ছে ওরা উঠবে না, ট্রেন শেষ মুহূর্তে ব্রেক কষেছে ট্রেনের, ততক্ষণে চাকা চলে এসেছে, পুরুষদেরকে কেটে দিয়ে চলে গেছে একেবারে মহিলাদের সামনেই। যে গল্পটা বলছে সে হচ্ছে লেখকের মায়ের, কথকের মায়ের বান্ধবী। তে সে নিজে দেখছে যে তার মাথার কাছে ট্রেনের চাকা, তার আগে কিন্তু রক্তে ভেসে যাচ্ছে, পুরুষরা একেবারে কাটা পড়ে গেছে, আতঙ্কে চোখ বুজছে। এই কে এরকম মেসেজ করছিস রে উল্টোপাল্টা? সুদীপ্ত পাল আর রাহুল পোদ্দার, দুটো বেরিয়া। দুই বিনোদ বেরিয়া। তো ট্রেনটা থামলো, তার মানে তারা জয়লাভ করলো। এতগুলো মানুষ ত্যাগ স্বীকার করেছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, তার মানে শাখা হলো। আর সেই সময় তো দেখা যাচ্ছে শাখা হলে অরন্ধন কী হয়, অরন্ধন, বাড়িতে রান্নাবান্না বন্ধ, মেঝেতে শুতে হবে। কেন, তাতে কী হবে? তো যেখানে এতগুলো মানুষ মারা গেছে, গ্রামের অন্যান্য মানুষেরা কি করে শান্তিতে এরকম বিছানাতে ঘুমাবে, কি করে তাদের গলা দিয়ে ভাত নামবে? তাহলে বাড়িতে অরন্ধন, রান্নাবান্না বন্ধ। কিছুটা হলেও তাদের সঙ্গে সমব্যথী হচ্ছি আমরা এইভাবে। কিন্তু শাখা হলে তাহলে, তাই শাখা জিনিসটা আলাদা, আর শাখা হলে কি হয় সেটা আলাদা। যাই হোক, তো শাখা হলো, তারই গল্প বলছে। এদিকে ট্রেন থেমে যাওয়ার পরে বাকিরা যারা বেঁচে আছে তাদের বুক থেকে কেন, মুখ থেকে নয়, কেন বুক থেকে, মানে অন্তর থেকে, ভেতর থেকে জয় নিরঙ্কার ধ্বনি দিচ্ছে, জয় নিরঙ্কার, আমরা পেরেছি, জয় নিরঙ্কার, আমাদের দ্বারা সম্ভব হয়েছে। এতগুলো মানুষ তাদের মনের জোর, তাদের ইচ্ছা শক্তি, তাদের সাহস সব কিছু দিয়ে ট্রেনটাকে থামিয়ে দিয়েছে। এবার লেখক, তার বোন আর লেখকের মা গল্প শুনে ফিরছে। ফিরতে ফিরতে লেখকের বোন জিজ্ঞেস করছে, ওই গল্পটা শুনছে রাস্তাতে, আস্তে আস্তে গল্পটা বলছে, গুরু নানকের পাথর থামানোর গল্প। তো সেই গল্প শুনে লেখকের যে প্রশ্ন আগে জেগেছিল, সেই প্রশ্ন জেগেছে লেখকের বোনের মনে, যে একটা লোকের দ্বারা
পাথর থামানো কী করে সম্ভব, এত বড় পাথরের চাঙড়? তখন বলছেন লেখক যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন যদি থামানো যায়, ট্রেন থামানো গেল, তাহলে পাথর থামানো যাবে না কেন? এটা যদি সম্ভব হয়, এটা অবশ্যই সম্ভব। এবারে আমার প্রশ্ন হচ্ছে, যে লেখক এতটা যুক্তি দিয়ে কথা বলতো, বিশ্বাস করতো না যে পাথর থামানো যেতে পারে এইভাবে পাথরের চাঙড়, অথচ সেই লেখক কী কারণে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, মানে ট্রেন থামানোর ঘটনার পরিপ্রেক্ষিতে পাথর থামানোর ঘটনাটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করেছে? কে বলতে পারবে কী কারণে তার মনে হয়েছে? এই যে ট্রেনে কাটা পড়তে অনেকজন মারা গিয়েছিল, তার সাথে লেখক আবেগপ্রবণ হয়ে গিয়েছিল, ট্রেনে কাটে একজন মারা গেল, এই আবেগের মতোই সে বলে দিয়েছে। আবেগ, তখন মনের দিক থেকে সবকিছু মেনে নেওয়া যায়। আসলে আবেগ ইমোশন, এই আবেগটা দেখা যাচ্ছে স্বজাতির প্রতি, যাকে বলা হয় সাজাত্যবোধ, স্বজাতির প্রতি আবেগ। আর একটা হচ্ছে স্বদেশের প্রতি আবেগ, মানে দেশভক্তি, তার মানে স্বদেশপ্রীতি। তাহলে একদিকে স্বদেশপ্রীতি আর একদিকে স্বজাতিপ্রীতি, আর এই দুটো মিলে লেখককে এতটাই ইমোশনাল করে দিয়েছে, এতটাই তাকে আবেগপ্রবণ করে দিয়েছে যে লেখক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে করছে যে ওই ঘটনাটা সত্যি। আসলে তিনি যখন মন থেকে হৃদয় দিয়ে ভাবছে, আবেগপ্রবণ হয়ে, তখন তার সত্যি বলে মনে হচ্ছে। কিন্তু যদি তিনি বিচার বিবেচনা দিয়ে, মানে বুদ্ধি দিয়ে ভাবতেন, তাহলে কিন্তু তার কখনোই সত্যি মনে হতো না। এতদিন ধরে তিনি বুদ্ধি দিয়ে ভেবেছেন, আজকে তিনি আবেগ, হৃদয়, আজকে তিনি ভাবছেন কি দিয়ে? না, তার মন দিয়ে। আর সেই মনটা যেহেতু বিচলিত, আবেগপ্রবণ, আর আবেগপ্রবণ অবস্থায় মানুষের মনে হয় কি সব ঠিক, সব যুক্তিসঙ্গত, এটা হওয়া উচিত, এটা ছাড়া জগতে আর কিচ্ছু ঠিক না। তোমরা যে বয়সে দাঁড়িয়ে রয়েছো, সেই বয়সে দাঁড়িয়ে থেকে তোমাদের যদি মনে হয় যে কাউকে পছন্দ হয়েছে, কাউকে ভালো লেগেছে, তাকে তুমি পাগলের মতো ভালোবাসো, আদৌ ওটা ভালোবাসা নয়, অ্যাট্রাকশান, কিন্তু তুমি ভাবছো কি ওটাই ভালোবাসা। অতএব এই ভালোবাসার জন্য আমি সব করতে পারি, আমার থাকলো এইচএস, আমার থাকলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি কিন্তু এদিকে স্ট্রিক্ট, আমার এই জায়গায় আমি স্ট্রিক্ট, যে এইটাই ঠিক। যদি ঠিক বলে ভাবো, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী টিচার কারোর বাপের ক্ষমতা নেই তোমার ভেতরে থাকা ওই যে বদ্ধমূল ধারণাটাকে উৎখাত করে ফেলা ওই মুহূর্তে, কারণ তুমি ওইভাবে মেন্টালি স্ট্রং হয়ে বসে আছো যে আমি এখান থেকে নড়বো না। সেই গুরু নাটকের শেষের দিকে আমরা দেখেছিলাম কাকে? মহাপঞ্চককে। মহাপঞ্চক ভেতরে একটা দৃঢ় বা বদ্ধমূল ধারণা ঢুকিয়ে নিয়েছে যে এখানকার অচল আয়তনের সমস্ত নিয়মকানুন ঠিক, অতএব এই নিয়মকানুনের বাইরে আমি যাব না, যেতে পারবো না, আমাকে যদি মেরেও ফেলো, আমাকে যদি হত্যাও করো, তাও আমি নড়ছি না, এক চুলও নড়ছি না। তাই এখানে যে বাচ্চাটা আছে তাকেও আমি উদ্দেশ্য করে বলবো যে ছোটোবেলা থেকে মনের ভেতরে এইরকম একটা ধারণা ঢুকিয়ে রেখেছে, ভয়ের ধারণা, আসলে ঢুকিয়ে নেই, তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে যদি মনে করে না এটা স্যার ঠিক, আমি ভয় পাই, আমি আমার মন থেকে ভয় বের করতে পারবো না, তাহলে আমি কেন? জগতের কেউ, কোনো ওঝাই তার মাথা থেকে ওই ভূতের ভয়টা কোনো দিনই বের করতে পারবে না। যদি সে মনে করে আমি বের করব, আমি প্রস্তুত আছি, আমি বের করব, বাকিটা সেই, আমি হিন্দি ভালো বলতে পারি না, বাকিটা সেই অক্ষয় কুমারের ভুল ভুলাইয়া সিনেমার লাস্ট সিনটা ভাবো, তাহলেই হয়ে যাবে। লাস্ট সিনটা যদি ভাবো তাহলেই হয়ে যাবে কি ভূতটাকে এইভাবে মন থেকে ঝেড়ে ফেলা যায়। আসলে ভূত ওটা সাইকোলজিক্যাল ব্যাপার, আর সাইকোলজিক্যাল ব্যাপারটা যখন ঢুকে যায় তখন আস্তে আস্তে পুরো জগৎটাকে দেখে ভুতুড়ে জগৎ, সেখান থেকে বের করা কারোর সাধ্য নয়, যদি সে সায় না দেয় যে হ্যাঁ আমার ভেতরে থাকা ভূতটাকে আমি বের করব, ঝাড়বো, ঘাট থেকে ফেলবো আছাড় মেরে। তো এই হচ্ছে আমাদের অলৌকিক গল্প। অলৌকিক গল্প তো অলৌকিকের মতো নয়, আমরা কিন্তু জীবনের সঙ্গে মিশিয়ে বোঝালাম। এবারে বাকিটা তোমাদের হাতে, যে তোমরা বুঝবে কি বুঝবে না, নেবে কি নেবে না, সেটা তো তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমার দায়িত্বটা আমি তো কিছুটা হলেও পালন করলাম। তো আজকের এই পর্যন্ত থাকবে। এবারে আমাকে বলো যে কেউ যদি এখান থেকে কোনো প্রশ্ন করতে চাও, সেই প্রশ্নটা উত্তর আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। বলো।
কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? বললাম কি এই যে অলৌকিক ব্যাপারটা, এটা কি সত্যি অলৌকিক বলা যেতে পারে না? এটার কোনো মানে না বললেও হবে এই জিনিসটা? মানে এই যে এই হাতে পাথর দেওয়া, পাথরটাকে থামিয়ে দেওয়া, সেখানে আবার ছাপ থাকা, সেই অলৌকিক ব্যাপারটা কি রিয়েলিটি হয়? আসলেও কি অলৌকিক ব্যাপারটা সত্যি ঘটে থাকে? হ্যাঁ। না স্যার, এটা আমাদের ধারণা। এটা না না না, অলৌকিক ব্যাপারটা ঘটে থাকে মানে আমরা যাকে অলৌকিক বলছি, যদি কাজটা হয়, ধরো হাতের পাথরের ছাপটা আছে, ঠিক আছে, আমরা তো গুরু নানককে দেখতে পাচ্ছি না, কিন্তু পাথরের ছাপটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে পাথরে যদি ছাপ থাকে, তাহলে নিশ্চয়ই ছাপের কারণ তো আছেই। হয় ছাপটাকে উপরে খোদাই করেছে, না হলে ওই ছাপটা ওই সময় যদি হয়ে থাকে, ওই সময় থাকা তার শিষ্যরা করে দিয়েছে, বা হয়তো গুরু নানকের হাতটা পাথরের থেকে অনেক বেশি শক্ত করে ফেলেছিল, লোহার মতো কিছু তো কিছু করেছে, কারণ তো আছেই। কারণটা খুঁজে পাচ্ছি না বলেই এখন বলে দিচ্ছি কি অলৌকিক ব্যাপার। কারণটা যেদিনকে খুঁজে পাবে সেদিনকার মনে হবে অলৌকিক না। এই যে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কেন হয়? কেন হয়? একটা একটা ছোট ছোট স্টেপে যাও। বৃষ্টি কেন হয় বা হচ্ছে? জলচক্র আকাশে তোমার মুন্ডু, আমি একটা স্টেপের কথা বলছি। ওরে পাগলা রে, ওরে বাবা রে, বাবার নাম জিজ্ঞেস করছি, বলে ঠাকুরদার নাম এই, তার ঠাকুরদার নাম এই, তার ঠাকুরদার নাম এই। আমি বলছি বৃষ্টি কেন হচ্ছে না, আকাশে মেঘ করছে, মেঘ জমছে, মেঘ। একটা স্টেপ যাও না, লম্বা করে জাম দিচ্ছ কেন? এবারে হচ্ছে মেঘ কেন হয়? মেঘ কেন হয় তোমরা জানো। এবারে বাষ্পীভবনের ব্যাপারগুলো আছে, তারপরে জমাট হওয়া, বৃষ্টি নামা, এগুলো সব আছে তো, ইত্যাদি ইত্যাদি। সেখানে সূর্যের হাত আছে, সেখানে জলাশয়ের হাত আছে, বা সমুদ্রের হাত আছে আছে তো এতদিন ধরে যদি এগুলোর কারণ তুমি উদ্ঘাটন করতে না পারতে, তাহলে তোমার কী মনে হতো? অলৌকিক ব্যাপার এগুলো। আর ভগবান করাচ্ছে বৃষ্টি। বৃষ্টি কেন হয়? তখন তোমার উত্তর কী হবে? বৃষ্টি হয় তার কারণ ভগবান চাইছে। বৃষ্টি হয় তার কারণ ভগবান চাইছে। মেঘ কেন করে? ভগবান চাইছে। জল বাষ্পীভূত হচ্ছে কেন? ভগবান চাইছে। সব কিছুর মূলে যদি ভগবান হয়, তাহলে তুমি কারণটা কোনো দিন উদ্ঘাটন করতে পারবে না। অতএব ভগবান কিছুই করছে না, তুমি লজিক দাও, তুমি এই অলৌকিকতার পেছনে কারণ খুঁজে বের করো। যেদিনকার কারণ খুঁজে বের করবে সেদিনকার হবে ওটা অলৌকিক নয়, ওটা লৌকিক। আমাদের ধারণাই ভুল ছিল। এর আগের দিন বলেছিলাম যে ওই পচা ডোবার পাশে যে আলো জ্বলছে, হঠাৎ করে রাত দুপুরবেলা আলো কই কে এলো? লোক নাই, জন নাই, কিছু নেই, হঠাৎ করে আলো জ্বলছে, তাহলে ভূতের আলো। কিন্তু সেই ভূতের আলোটা যেদিনকার উদ্ধার করা গেল, ওটা ভূতের নয়, ওটা আলেয়া। হ্যাঁ, ওটা কোন গ্যাসের যেন, মিথেন নাকি? তো ওটা আলেয়া, মিথেন গ্যাস। তখন থেকেই মানুষ প্রমাণ করে ফেললো যে ওটা ভূতের আলো নয়, তার মানে ওটা ভৌতিক কোনো কাণ্ড কারখানা নয়। ঠিক যেদিনকার মানুষ আবিষ্কার করবে সেদিনকার মানুষের একদম পরিষ্কার হয়ে যাবে যে ওগুলো অলৌকিক বা ওগুলো ঐশ্বরিক কোনো ক্ষমতা নেই। ওর পেছনে অ্যাকচুয়ালি কার্যকারণ সম্পর্কটাই রয়েছে, কাজের পেছনে কারণ যা সেটাই রয়েছে। ভূমিকম্প হয় কেন? একটা সময় পর্যন্ত মানুষ উদ্ধার করতে পারেনি, তাই নানা রকমের গাল গল্প। এখন ভূমিকম্প হয় কেন? কারণটা উদ্ধার করা গেছে। তাহলে এর মধ্যে কোনো ভগবানের বা ঈশ্বরের কোনো হস্তক্ষেপ নেই, ভূতেরও নেই, কোনো শক্তিরও নেই। আছে সেটার মধ্যে কারণ রয়েছে, আমরাই সেই কারণ, আমরাই ভূমিকম্পের কারণটা, কিন্তু আমরাই ঘুরে ফিরে আমরাই, ভগবান না। মানে প্রকৃতি কেন? স্যার, ভূমিকম্প হলে যথারীতি তো আমার বাড়িতে মানে আর কি কাঁসর ঘন্টা এগুলো বাজানো হয়। মানে ওদের সবার ধারণা যে না নাকি ঠাকুর নাকি কমিয়ে দেবে, তো আমি হাঁটতেও থাকি এই জিনিসটা দেখে কখনো কখনো। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখছেন যে আমি আমার কলেজের ছাত্রদেরকে বোঝাচ্ছি, যুক্তি দিচ্ছি, তারা কলেজে ক্লাস করছে, তারা বুঝছে। কী বুঝছে? না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের পেছনে রাহু কেতুর কোনো হস্তক্ষেপ, হাত নেই। তারা লজিকটাই বুঝছে। তারপরে যখন আবার সেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, আমার এই ছাত্ররাই তারা বেরিয়ে পড়ছে শঙ্খ, কাসর, ঘণ্টা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে দলে দলে। রাহু কেতুকে
বশ মানাবে বলে, তাকে তুষ্ট করবে বলে। তো ব্যাপারটা তাই, যুক্তি লজিক একটা জায়গাতে, কিন্তু মানুষ একটা জায়গার পরে গিয়ে অসহায়। আর ওই যে একটা ট্রেন্ড চলে আসছে না, ট্রেন্ড, আমার মা বাবা বিশ্বাস করতো ভূত দেখেছে, তাই আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে বাবারে ভূত আছে, আমিও কী করবো আমার বাচ্চা কাচ্চাকে ঢুকিয়ে দেবো তার মাথার ভেতরে ভূত আছে। কিন্তু আমার যেটা দায়িত্ব, যে আমার মা বাবা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে ভূত আছে, আমি কোনো দিন ভূত দেখিনি, ভূত নাই, তাহলে আমার কাজ কী হবে, আমার বাচ্চাকে সেটাকে সঞ্চারিত না করে আমার বাচ্চার মন থেকে সেই ভূতের ভয়টাকে উবড়ে ফেলে দেওয়া, সেটা না করে আমরা উল্টে ঢোকাতেই থাকি, তা যা হওয়ার তাই হচ্ছে। যাই হোক, এই পর্যন্ত 12:30 বাজে, খুব রাত হয়ে গেছে, আজকের এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট।